আজকের ভিডিও যে টপিক রয়েছে আমাদের সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। ঠিক আছে। তো এই প্রাচীন ভারতের ইতিহাস থেকেই আমরা আজ ইতিহাসে শুরু করব। ঠিক আছে। যেখানে আমরা কিছু লিপি, কিছু মুদ্রা, কিছু গ্রন্থ সম্পর্কে জানবো এবং সেই প্রাচীন ভারতের কিছু ভৌগোলিক পরিবেশ কেমন ছিল, কি কি উপাদান সেখান থেকে পাওয়া গেছে, সেই উপাদানের থেকে আমরা কি কি ইতিহাস আমরা জানতে পারি সেই বিষয়গুলো দেখব। এবং এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসেছিল এবং কি কি আসতে পারে সেই বিষয়গুলো আমরা এই এক এক করে এই ভিডিওর মাধ্যমেই আমরা সব কিছু কমপ্লিট করে নেব। ঠিক আছে। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই। চলো এবার দেখে নাও, ভারতের সম্পূর্ণ ইতিহাস যখন আমরা কমপ্লিট করব তখন কিভাবে আমরা সেই জার্নিটা শুরু করছি এবং কিভাবে শেষ করব সেটা একবার দেখে নাও। প্রথম যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে প্রাচীন ভারত, যেখানে কিছু লিপি, মুদ্রা এবং গ্রন্থের সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে। তারপরে পরের ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে ভারতীয় সভ্যতার উদয়। ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা দেখব প্রতিবাদী আন্দোলন, যেখানে আমরা জৈন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানবো। ঠিক আছে। তারপরে রাজনৈতিক আধিপত্যের যুগ। ঠিক আছে। তারপরে কর্তৃত্বের সংগ্রাম। তারপরে থাকছে আমাদের দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের রাজ্যগুলি সম্পর্কে জানবো। ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার যেটা থাকবে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেবো। ঠিক আছে। আর তারপরে নেক্সট আমরা শুরু করবো, আমরা মধ্যযুগে চলে যাব, যেখানে মধ্যযুগীয় ভারতবর্ষ ও সুলতানি যুগ থাকবে। ঠিক আছে। এই একটা পার্ট থাকবে প্রাচীন ভারত থেকে। তারপর আমরা মধ্য ভারত এখানে কমপ্লিট করে নেবো। ঠিক আছে। নেক্সট থাকছে সেটা হচ্ছে আঞ্চলিক শক্তির কিছু উত্থান, ধর্মীয় আন্দোলন, মুঘল যুগ, মধ্যযুগীয় ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবো এখান থেকে। ঠিক আছে। মুঘল যুগের শেষ অধ্যায়ে আঞ্চলিক শক্তির কিছু উত্থান রয়েছে, সেটা দেখে নেব। তারপরে আমরা ধীরে ধীরে ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, ঠিক আছে, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, সাংস্কৃতিক কিছু প্রেক্ষাপট, তার রাজস্ব ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার ও সাংবিধানিক আইন, এই সম্পর্কে এই তিনটা পার্ট এখান থেকে দেখে নেব। ঠিক আছে। এই প্রথম পার্ট যেটা থাকছে সেটা হচ্ছে প্রাচীন ভারত, তারপরে মধ্য ভারত, তারপরে আমরা আধুনিক ভারতের সূত্রপাত করব এখান থেকেই। ঠিক আছে। আর চলো এবার আধুনিক ভারতের ইতিহাস যখন আমরা পড়ব, ঠিক আছে, এখানেও আমরা মোটামুটি এই 16টা চ্যাপ্টার এখানে কমপ্লিট করতে হবে আমাদের। ঠিক আছে। তো প্রথম পার্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ ও উপজাতি অভ্যুত্থান। ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব মহাবিদ্রোহ। তৃতীয় অধ্যায়ে থাকছে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও সীমান্ত নীতি। চতুর্থ অধ্যায়ে আমরা এখানে করব অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল সেই বিষয়টা দেখব। 5 নম্বরে দেখব ভারতীয় সমাজ ও সংস্কৃতি, সেখানে রামমোহন, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এসব মনীষীদের বিষয়ে আমরা জানবো। 6 নম্বরে দেখবো আমরা কিছু জাতীয় আন্দোলন। 7 নম্বরে থাকছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও তার কার্যাবলী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এখান থেকে। ঠিক আছে। 8 নম্বর দেখবো আমরা বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন। 9 নম্বরে আমরা দেখবো স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি। ঠিক আছে, এটাও খুব ভালো প্রশ্ন, এখান থেকে খুব ভালো প্রশ্ন চলে আসে। 10 নম্বরে আমরা দেখবো সংগ্রামী জাতীয়তাবাদ, যেখানে ভারত ও ভারতের বাইরে কিছু মানে সংগ্রাম যেটা হয়েছিল সেটা আমরা দেখব। 11 নম্বরে দেখবো আমরা ভারতের মুসলিম রাজনীতির বিবর্তন। ঠিক আছে। 12 নম্বর অধ্যায় থাকছে আমাদের শ্রমিক আন্দোলনের ধারা ও জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা। ঠিক আছে। 13 নম্বরে থাকছে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়, 1940 থেকে 1947, এই সময়কালে কি কি ঘটেছিল সেই বিষয়টা দেখব। আর 14 নম্বর থাকছে আমাদের ভারতের ভাইসরয়গণ। ঠিক আছে, যেটা 1858 থেকে 1947 পর্যন্ত পরপর কে কে ছিল এবং তাদের কার্যকাল সময়ে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো এখানে দেখে নেবো আমরা। 15 নম্বর থাকছে ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ঠিক আছে, এবং তাদের কার্যকলাপ সম্পর্কে দেখে নেব। এবং 16 নম্বরে থাকছে বিবিধ গুরুত্বপূর্ণ তথ্য, যেমন সংবাদপত্র, বই, সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, বিখ্যাত ব্যক্তির উক্তি। ঠিক আছে। এবং এক নজরে এই টোটাল আধুনিক ভারতের ইতিহাসটা আমরা লাস্ট পার্টে আমরা দেখে নেব। ঠিক আছে। তো আজ যেটা আমাদের টপিক থাকছে সেটা হলো প্রাচীন ভারতের ইতিহাস। ঠিক আছে, আমরা একদম প্রথম থেকে শুরু করছি। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে একবার তোমাদের আমি দেখিয়ে নিই, বলে দিই। সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা একটি রুটিন সেট করেছি এবং এই রুটিনের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন ক্লাস করছি। ঠিক আছে, প্রতিদিন সন্ধ্যে 6টার সময় আমাদের ক্লাস হচ্ছে। তো একবার দেখে নাও যারা নতুন দেখছো ভিডিওটি। সোমবার আমরা এই চ্যানেলে করছি ইতিহাস। ঠিক আছে। মঙ্গলবার থাকছে আমাদের জীবন বিজ্ঞান। বুধবার আমরা করছি জিকে। বৃহস্পতিবার থাকছে আমাদের ভূগোল। শুক্রবার রসায়ন এবং পদার্থবিদ্যা।
শনিবার আমরা করছি সংবিধান এবং অর্থনীতি, ঠিক আছে। এবং এর পাশাপাশি আমরা এই চ্যানেলেই অল্প অল্প করে ইংলিশ এবং ম্যাথটাও কমপ্লিট করে নেব, ঠিক আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে ভারতবর্ষ নামটি প্রথম কোথায় পাওয়া যায়? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন এটা। তো প্রাচীন ভারতে ভারতবর্ষ নামটি প্রথম কোথায় পাওয়া যায়? তো আমাদের উত্তর কি হবে? প্রাচীন ভারতে হাতিগুম্ফা শিলালিপিতে প্রথম ভারতবর্ষ নামটি পাওয়া গিয়েছিল, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই হাতিগুম্ফা লিপি থেকে কার কার্যকলাপ সম্পর্কে জানা যায়, ঠিক আছে। তো এই হাতিগুম্ফা লিপি থেকে যেটা জানা যায়, তিনি হলেন কলিঙ্গরাজ খারবেল, ঠিক আছে। কলিঙ্গরাজ খারবেল। কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানা যায় এই হাতিগুম্ফা শিলালিপি থেকে, যেখানে এই ভারতবর্ষ নামটি প্রথম পাওয়া গিয়েছিল, ঠিক আছে। আর অশোকের শিলালিপি থেকে প্রশ্ন আসে, অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিলেন, ঠিক আছে। তো অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। আরেকটা প্রশ্ন, কত সালে? সেটা হচ্ছে 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন, ঠিক আছে। আর এলাহাবাদ প্রশস্তি থেকে যে প্রশ্নটা হয় সেটা হলো, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন, ঠিক আছে। তো এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, ঠিক আছে। সমুদ্রগুপ্তের সভাকবি, সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেন, ঠিক আছে, যেখান থেকে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস জানা যায়, ঠিক আছে। আর জুনাগড় শিলালিপি থেকে একটা প্রশ্ন হয়, সেটা হলো যে জুনাগড় শিলালিপি থেকে কার ইতিহাস জানা যায়, ঠিক আছে। তো শকরাজ রুদ্রদমনের ইতিহাস এখান থেকে জানা যায়, ঠিক আছে। শকরাজ রুদ্রদমন, রুদ্রদমনের ইতিহাস এখান থেকে জানা যায়, ঠিক আছে। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম বড় শিলালিপি, এটা মনে রাখবে, ঠিক আছে। ভারতের প্রথম বড় শিলালিপি, শিলালিপি, ঠিক আছে। চলো নেক্সট দেখো। দেখো 2 নম্বর দেখো, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন, ঠিক আছে। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? তো আমাদের উত্তর কি হবে? ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন মেগাস্থানিস, ঠিক আছে। এই মেগাস্থানিস থেকে আরেকটা প্রশ্ন হয়, যেটা এই মেগাস্থানিস কার সময়ে এসেছিলেন, ঠিক আছে। গ্রিক দূত মেগাস্থানিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে, ঠিক আছে। চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে তিনি এসেছিলেন, ঠিক আছে। আর তার এই ইন্ডিকা গ্রন্থ থেকেই মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায় প্রথম, ঠিক আছে। আর ফাইয়েন থেকে একটা প্রশ্ন হয় যে ফাইয়েন কার সময় এসেছিলেন, ঠিক আছে। ফাইয়েন এসেছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন ফাইহেন, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন হয়, ফাইহেনের রচিত গ্রন্থ একটা রয়েছে, সেটা হচ্ছে ফো কুও কিং, ঠিক আছে। ফো কুও কিং, ফো কুও কি, ঠিক আছে, তার রচিত গ্রন্থ। আর হিউয়েন সাং কার সময় এসেছিলেন? হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধনের সময় এসেছিলেন কে? হিউয়েন সাং। আর হিউয়েন সাংয়ের রচিত একটি গ্রন্থ রয়েছে, সেখান থেকে প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে সি ইউ কি, সি ইউ কি, ঠিক আছে। হর্ষবর্ধনের সময় এসেছিলেন, আর তার রচিত গ্রন্থ কি? সি ইউ কি, ঠিক আছে। আর অলবিউনি থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে অলবিউনি কার সময় এসেছিলেন? তো অলবিউনি এসেছিলেন সুলতান মাহমুদের সময়। সুলতান মাহমুদ সুলতান মাহমুদের সময় এসেছিলেন কে? এই আল বিরুনি, ঠিক আছে। আর তার একটি রচিত গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে তহকিক ই হিন্দ। তহকিক ই হিন্দ, তহকিক ই হিন্দ বা কিতাবুল লাহোরা, ঠিক আছে। কিতাব কিতাব উল সরি তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ, তহকিক ই হিন্দ বা কিতাব উল
হিন্দ। তৌকিত ই হিন্দ বা কিতাবুল হিন্দ ছিল তার রচিত গ্রন্থ। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 3 নম্বর দেখো, মুদ্রার মাধ্যমে ইতিহাস চর্চাকে কি বলা হয়? তো মুদ্রার মাধ্যমে ইতিহাস চর্চাকে কি বলা হয়? তার মধ্যে উত্তর কি হবে? মুদ্রার মাধ্যমে ইতিহাস চর্চাকে বলা হয় নিমিউসম্যাটিক্স। ঠিক আছে, নিমিউসম্যাটিক্স বলা হয় মুদ্রার মাধ্যমে ইতিহাস চর্চাকে। ঠিক আছে, আর এখান থেকে মনে রাখবে এপিগ্রাফি কি? এপিগ্রাফি হলো শিলালিপি পাঠের বিদ্যা। ঠিক আছে, শিলালিপি পাঠের বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি। শিলালিপি পাঠের বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি। আর প্যালিওগ্রাফি কি? প্যালিওগ্রাফি বলতে পারো তোমরা, এখানে হচ্ছে লিখন শৈলী চর্চা করা হয়। ঠিক আছে, লিখন শৈলী, লিখন শৈলী চর্চা, লিখন শৈলী চর্চাকে বলা হয় কি? প্যালিওগ্রাফি। আর আর্কিওলজি কি? আর্কিওলজি হচ্ছে প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা। ঠিক আছে, প্রত্নতত্ত্ব, প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা। প্রত্নতত্ত্ব নিয়ে যে মাটির নিচে যে ধ্বংসাবশেষ পাওয়া যায়, ঠিক আছে, বা এই প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণাকে বলা হয় আর্কিওলজি। ঠিক আছে, আর মুদ্রার মাধ্যমে যে ইতিহাস চর্চা করা হয় তাকে বলা হয় কি? নিমিসম্যাটিক্স। চলো নেক্সট দেখো। 4 নম্বর দেখো, ভারতের প্রাচীনতম লিপি কোনটি? ঠিক আছে, তো ভারতের প্রাচীনতম লিপি কোনটি? তার মানে উত্তর কি হবে? ভারতের প্রাচীনতম লিপি হলো সিন্ধু লিপি। ঠিক আছে, এই সিন্ধু লিপি পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। ঠিক আছে, এই সিন্ধু লিপিতে একটা প্রশ্ন হয়, এই উম, সিন্ধু লিপি কোন পদ্ধতিতে লেখা হতো? ঠিক আছে, তো সিন্ধু লিপি লেখা হতো বুস্ট্রোফেডন, বুস্ট্রোফেডন, বুস্ট্রোফেডন পদ্ধতিতে, বুস্ট্রোফেডন পদ্ধতিতে এই সিন্ধুলিপি লেখা হতো। ঠিক আছে, আর এই পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি, পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি এই সিন্ধুলিপির। ঠিক আছে, আর খরষ্টি লিপি কি? খরষ্টি লিপি লেখা হতো এই ডান দিক থেকে বাঁ দিকে। ঠিক আছে, ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো এই খরষ্টি লিপি। আর এটি প্রধানত উত্তর পশ্চিম ভারতে প্রচলিত ছিল। উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম ভারতে এটি প্রচলিত ছিল কি? খরষ্টি লিপি। ঠিক আছে, আর ব্রাহ্মী লিপি থেকে একটা প্রশ্ন হয়, এই ব্রাহ্মী লিপিকে বলা হয় আধুনিক লিপির জননী। ঠিক আছে, আধুনিক লিপির জননী বলা হয় এই ব্রাহ্মী লিপিকে। ঠিক আছে, কারণ এটি বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে লেখা হয় এই ব্রাহ্মী লিপি। ঠিক আছে, আর দেবনাগরী লিপি হলো, এটি হচ্ছে বর্তমান হিন্দি ও সংস্কৃত ভাষার প্রধান লিপি। দেবনাগরী লিপি। ঠিক আছে, হিন্দি ও সংস্কৃত, হিন্দি ও সংস্কৃত ভাষার প্রধান লিপি হলো কি? এই দেবনাগরী লিপি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 5 নম্বর দেখো, রামচরিত কাব্যটি কে রচনা করেন? ঠিক আছে, তো রামচরিত কাব্যটি কে রচনা করেন? তার মধ্যে উত্তর কি হয়ে যাবে? রামচরিত কাব্যটি রচনা করেছিলেন, তিনি হলেন সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, তো সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্যটি রচনা করেন। ঠিক আছে, রামচরিত কাব্য থেকে কোন রাজার কথা জানা যায়? ঠিক আছে, তো রামচরিত থেকে জানা যায় পাল রাজা, পাল রাজা রামপাল। ঠিক আছে, পাল রাজা রামপাল সম্পর্কে জানা যায় এই রামচরিত গ্রন্থ থেকে। ঠিক আছে, এই সন্ধ্যাকর নন্দী যিনি ছিলেন, সে নিজেকে কি বলতো? সে নিজেকে বলতো যে তিনি ছিলেন সেই যুগের বাল্মীকি। ঠিক আছে, নিজেকে কলিযুগের বাল্মীকি বলে অভিহিত করতেন। আচ্ছা, এখানে লিখে মনে রাখো এটা, কলিযুগের বাল্মীকি, নিজেকে কলিযুগের বাল্মীকি বলে অভিহিত অভিহিত করতেন কে? এই সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, আর তুলসীদাস থেকে একটা প্রশ্ন হয়। ঠিক আছে, এই তুলসীদাসের রচিত গ্রন্থ। ঠিক আছে, 1 মিনিট। তুলসীদাসের রচিত গ্রন্থ কি? তুলসীদাসের রচিত গ্রন্থ হচ্ছে রামচরিত মানস, রামচরিত মানস। ঠিক আছে, এই রামচরিত মানুষের গ্রন্থ রচয়িতাকে তারা হচ্ছে তুলসীদাস, আর রামচরিত সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, এখানে একটা কনফিউশন হওয়ার একটা চান্স থাকে, এটা একটু ভালো করে দেখে নেবে জিনিসটা। ঠিক আছে, আর কলহন থেকে একটা প্রশ্ন হয়, কলহনের একটা রচিত গ্রন্থ রয়েছে কাশ্মীর সম্পর্কিত, সেটা হচ্ছে কি? আহ, রাজ তরঙ্গিনী। ঠিক আছে, রাজ তরঙ্গিনী,
রাজতরঙ্গিনী, ঠিক আছে। তো রাজতরঙ্গী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? রাজতরঙ্গী গ্রন্থের রচয়িতা ছিলেন কে? কলহন। আর এখান থেকে কিসের ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস, কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। কাশ্মীর ইতিহাস সম্পর্কে জানা যায় রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। আর বাণভট্ট থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, ঠিক আছে। হর্ষবর্ধন এর সভাকবি ছিলেন তিনি, ঠিক আছে। আর তার আর দুটো রচিত গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী, হর্ষচরিত ও কাদম্বরী, 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 ঠিক আছে। হর্ষচরিত ও কাদম্বরী তার রচিত গ্রন্থ। তিনি কার সভাকবি ছিলেন? তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 6 নম্বর দেখো, ভারতের ইতিহাসে প্রথম স্বর্ণমুদ্রা কারা প্রচলন করেন? ঠিক আছে। তো ভারতের ইতিহাসে প্রথম স্বর্ণমুদ্রা কে প্রচলন করেছিলেন? ভারতের ইতিহাসে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন ইন্দো গ্রিকরা, ঠিক আছে। ইন্দো গ্রিকরা ভারতের ইতিহাসে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন, ঠিক আছে। আর মৌর্য যুগে কি প্রচলিত ছিল? মৌর্য যুগে প্রচলিত ছিল সেটা হচ্ছে রূপা ও তামা, ঠিক আছে। রূপা ও তামার মুদ্রা প্রচলিত ছিল। আর তাদের মুদ্রাকে কি বলা হতো? মৌর্য যুগে মুদ্রাতে বলা হতো পান, ঠিক আছে। মৌর্য যুগে মুদ্রাকে বলা হতো কি? পান, ঠিক আছে। আর গুপ্ত যুগে কি হয়েছিল? গুপ্ত যুগে সব থেকে বেশি স্বর্ণ মুদ্রা এরা প্রচলন করেছিলেন, ঠিক আছে। বেশি স্বর্ণ মুদ্রা, বেশি স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন কে? এই গুপ্ত যুগে, ঠিক আছে, গুপ্ত রাজারা। আর কুষাণ রাজারা প্রথম শুদ্ধ স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন, ঠিক আছে। শুদ্ধ স্বর্ণ মুদ্রা, শুদ্ধ স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন কে? এই কুষাণরা। আর সবথেকে বেশি পরিমাণে স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন গুপ্তরা। আর মৌর্যদের সময় প্রচলিত যেটা ছিল সেটা হচ্ছে রূপা ও তামা। আর মৌর্য যুগের মুদ্রাকে বলা হতো পান, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 7 নম্বর দেখো, এশিয়া মাইনরে পাওয়া বোগাজ কই শিলা 7 নম্বর দেখো, এশিয়া মাইনরে পাওয়া বোগাজকই লিপি কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে। তো এশিয়া মাইনরে পাওয়া বোগাজকই লিপি কেন গুরুত্বপূর্ণ? কারণ বি নম্বর হবে, এটিতে বৈদিক দেবতাদের নাম পাওয়া যায়, ঠিক আছে। এখানে বৈদিক দেবতাদের নাম পাওয়া যায়। আচ্ছা, এখানে 4জন বৈদিক দেবতার নাম পাওয়া গিয়েছিল, ঠিক আছে। 4জন বৈদিক দেবতার নাম পাওয়া গেছিল। কি কি? তাছাড়া ইন্দ্র, ইন্দ্র, বরুণ, মিত্র ও নাসত্ব, এই 4জন দেবতার নাম পাওয়া গেছিল এই বোগাজকই লিপি থেকে। এই কারণে এই বোগাজকই লিপি এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর সিন্ধু সভ্যতা লিপি কী হয়েছিল? সিন্ধু সভ্যতায় পোড়ামাটির সিল পাওয়া গিয়েছিল, ঠিক আছে। সিন্ধু সভ্যতার লিপিতে পোড়ামাটির সিল, পোড়ামাটির সিল পাওয়া গিয়েছিল এই সিন্ধু সভ্যতার লিপিতে, ঠিক আছে। আর অশোকের শিলালিপিতে যেটা ছিল সেটা হচ্ছে মূলত ধর্ম ও নৈতিকতা, ঠিক আছে। ধর্ম ও নৈতিকতা, ধর্ম ও নৈতিকতা ছিল অশোকের শিলালিপির মূল বিষয়, ঠিক আছে। আর আলেকজান্ডার লিপি এখনও ভারতে পাওয়া যায়নি, তবে তার যেটা পাওয়া গেছিল সেটা হলো মুদ্রা, ঠিক আছে। মুদ্রা পাওয়া গিয়েছিল। আর এখানে কোনো আলেকজান্ডারের কোনো লিপি ভারতবর্ষে পাওয়া যায়নি, ঠিক আছে। লিপি পাওয়া যায়নি, ঠিক আছে। শুধু পাওয়া গেছিল কি? মুদ্রা। চলো নেক্সট দেখো, 8 নম্বর দেখো, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? ঠিক আছে। তো অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলো কৌটিল্য, ঠিক আছে। কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। তিনি একজনই ছিলেন, ঠিক আছে। কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত ছিলেন অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা, ঠিক আছে। আর মেগাস্থানিস থেকে যেটা প্রশ্ন হয়, মেগাস্থানিসের রচিত গ্রন্থ ইন্ডিকা, ঠিক আছে। মেগাস্থানিসের রচিত গ্রন্থ কি? মেগাস্থানিসের রচিত গ্রন্থ ছিল ইন্ডিকা, যেখানে মৌর্য শাসনের ব্যবস্থা সম্পর্কে জানা যায়, ঠিক আছে। আর বিশাখ দত্তর রচিত গ্রন্থ হচ্ছে মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস। এখান থেকে মৌর্য যুগের উত্থানের কথা জানা যায়, ঠিক আছে। আর কালিদাসের একটি বিখ্যাত নাটক রয়েছে, সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম, ঠিক আছে।
এই অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতাকে কালিদাস। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 9 নম্বর দেখো, হিস্টোরিয়া নামক গ্রন্থটি কার লেখা? ঠিক আছে, তো হিস্টোরিয়া নামক গ্রন্থটি কার লেখা? তো আমাদের উত্তর কী হয়ে যাবে? হিস্টোরিয়া নামক গ্রন্থটি লিখেছিলেন হেরোডোটাস। ঠিক আছে, তাকে বলা হয় কি? ইতিহাসের জনক বলা হয় তাকে, ইতিহাসের জনক। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় এই হেরোডোটাসকে। ঠিক আছে, আর তার এই হিস্টোরিয়া গ্রন্থে তিনি ভারত ও পারস্য সম্পর্কের কথা জানিয়েছিলেন। ঠিক আছে, ভারত ও পারস্য, ভারত ও পারস্যের সম্পর্কে কথা বর্ণিত আছে কোথায়? এই হিস্টোরিয়া গ্রন্থে। ঠিক আছে, আর টলমি থেকে একটা প্রশ্ন হয় যে জিওগ্রাফি, জিওগ্রাফি বা ভূগোল, জিওগ্রাফি বা ভূগোল গ্রন্থের রচয়িতা ছিলেন কে? তিনি হলেন টলেমি। ঠিক আছে, আর এখান থেকে তিনি প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, এই গ্রন্থে। আর প্লিনি থেকে যেটা প্রশ্ন হয় সেটা হলো তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে ন্যাচুরাল হিস্টোরিয়া, ন্যাচুরাল হিস্টোরিয়া। ন্যাচুরাল হিস্টোরিয়া কার লেখা? ন্যাচুরাল হিস্টোরিয়া কার? প্লিনির লেখা। ঠিক আছে, এখানে তিনি যেটা বলছেন, তিনি ভারত ও রোমের সম্পর্কের, বাণিজ্যের সম্পর্কে কথা বলেছেন। ঠিক আছে, ভারত ও রোমের, ঠিক আছে, বাণিজ্য, ভারত ও রোমের বাণিজ্যের সম্পর্কে কথা বর্ণিত আছে এই ন্যাচুরাল হিস্টোরিয়া গ্রন্থে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 10 নম্বর দেখো, ভারতের কোন অঞ্চলকে নৃগোষ্ঠীর জাদুঘর বলা হয়? ঠিক আছে, তো আমাদের উত্তর কী হয়ে যাবে? ভারতের সমগ্র ভারতকেই নৃগোষ্ঠীর জাদুঘর বলা হয়। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হলো ভারতকে নৃগোষ্ঠীর জাদুঘর হিসেবে কে অভিহিত করেছিলেন? ঠিক আছে, তো আমাদের উত্তর হয়ে যাবে কি? ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ভিনসেন্ট স্মিথ, ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃগোষ্ঠীর জাদুঘর হিসেবে অভিহিত করেছিলেন। ঠিক আছে, কারণ কি? এখানে বিচিত্র ধর্মের এবং জাতির মানুষের বসবাস এখানে ভারতবর্ষে, এই কারণে ভারতবর্ষকে নৃগোষ্ঠীর জাদুঘর বলে অভিহিত করেছিলেন কে? ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, আর উত্তর ভারতের সমভূমিতে প্রধানত কি ছিল? এখানে বৈদিক সভ্যতার বিকাশ হয়েছিল এই উত্তর ভারতেই। ঠিক আছে, বৈদিক সভ্যতার বিকাশ, বৈদিক সভ্যতার বিকাশ হয়েছিল কোথায়? এই উত্তর ভারতে। আর দাক্ষিণাত্য মালভূমি কি? বা এই যে ভারতবর্ষের বিন্ধ্য পর্বত রয়েছে, ঠিক আছে, এই বিন্ধ্য পর্বতের দক্ষিণ অংশে যে স্থলভূমি রয়েছে, এই টোটালটাকে কি বলা হতো? দাক্ষিণাত্য মালভূমি। ঠিক আছে, আর সিন্ধু উপত্যকা ছিল আমাদের প্রাচীন নগর সভ্যতার প্রধান কেন্দ্র ছিল এই সিন্ধু উপত্যকা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 11 নম্বর দেখো, সমুদ্রগুপ্তের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত আছে? ঠিক আছে, WBCS 2018 প্রিলিমসের কোশ্চেন এটা। ঠিক আছে, সমুদ্রগুপ্তের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত আছে? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত রয়েছে কোথায়? এলাহাবাদ প্রশস্তিতে। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত রয়েছে। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ছিলেন? তিনি ছিলেন হরি সেন। ঠিক আছে, হরি সেন ছিলেন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। ঠিক আছে, আর নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়? এই নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণী, ঠিক আছে, প্রথম সাতকর্ণী, প্রথম সাতকর্ণীর কথা জানা যায় এই নানাঘাট শিলালিপি থেকে। ঠিক আছে, আর নাসিক প্রশস্তি থেকে যেটা জানা যায়, নাসিক প্রশস্তি থেকে গৌতমী পুত্র সাতকর্ণী, গৌতমী পুত্র সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায় এই নাসিক প্রশস্তি থেকে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই নাসিক প্রশস্তির রচয়িতাকে। ঠিক আছে, তো নাসিক প্রশস্তির রচয়িতা হলেন, রচয়িতা গৌতমী বলশ্রী। ঠিক আছে, গৌতমী বলশ্রী, গৌতমী বলশ্রী ছিলেন এই নাসিক প্রশস্তির রচয়িতা। ঠিক আছে, আর মেহরাউলি স্তম্ভলিপি যেটা রয়েছে, এখান থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা জানা যায়। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা জানা যায় কোথায়? এই মেহরাউলি স্তম্ভলিপি থেকে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 12 নম্বর দেখো, প্রাচীন ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ কোনটি? ঠিক আছে, প্রাচীন ভারতের প্রথম প্রামাণ্যিক ঐতিহাসিক গ্রন্থ কোনটি? তো আমাদের উত্তর হয়ে যাবে কি? রাজতরঙ্গিনী। ঠিক আছে, এই রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা ছিলেন কলহন।
ঠিক আছে। এটি ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ ছিল এটি, রাজতরঙ্গিনীর কলহন। ঠিক আছে। এখান থেকে কাশ্মীরি ইতিহাস সম্পর্কে জানা যায়। কাশ্মীরি ইতিহাস, কাশ্মীরি ইতিহাস জানা যায় এই গ্রন্থ থেকে। ঠিক আছে। আর গ্রন্থটি লেখা হয়েছিল কবে? গ্রন্থটি লেখা হয়েছিল দ্বাদশ শতাব্দীতে। ঠিক আছে, দ্বাদশ শতাব্দী, দ্বাদশ শতাব্দীতে এই গ্রন্থটি লেখা হয়েছিল। আর হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতা ছিল বাণভট্ট। ঠিক আছে। আর অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কৌটিল্য। অর্থশাস্ত্রের রচয়িতা ছিল কৌটিল্য। আর মহাভারত থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি এবং যুদ্ধবিদ্যার একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই মহাভারত থেকেই জানতে পারি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 13 নম্বর প্রশ্ন দেখো, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? ঠিক আছে। তো অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার কে করেছিলেন? তো আমাদের উত্তর কি হয়ে যাবে? অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। ঠিক আছে। আচ্ছা, জেমস কত সালে পাঠোদ্ধার করেছিলেন? তাহলে 1837 সালে তিনি পাঠোদ্ধার করেছিলেন। তো আগে আরেকটা প্রশ্ন হয় সেটা হচ্ছে অশোকের কোন শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন? ঠিক আছে। তো অশোকের ব্রাহ্মী শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। ঠিক আছে, ব্রাহ্মী শিলালিপি, ব্রাহ্মী শিলালিপি পাঠোদ্ধার তিনি করেছিলেন। ঠিক আছে। আর আলেকজান্ডার ক্যানিংহামকে, তাকে এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। ঠিক আছে, প্রত্নতত্ত্বের জনক। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা কাকে? আলেকজান্ডার ক্যানিংহামকে। ঠিক আছে। তিনি এএসআই প্রতিষ্ঠা করেছিলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। ঠিক আছে, প্রতিষ্ঠাতা, এএসআই এর প্রতিষ্ঠাতা হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম। ঠিক আছে। আর ম্যাক্স মুলার যিনি ছিলেন, ম্যাক্স মুলার থেকে একটা প্রশ্ন হয়, তিনি ছিলেন একজন জার্মান ভারত তত্ত্ববিদ। ঠিক আছে, জার্মানির বাসিন্দা ছিলেন তিনি, জার্মানির বাসিন্দা ছিলেন। আর তিনি ঋগ্বেদ অনুবাদের জন্য বিখ্যাত। ঠিক আছে, ঋগ্বেদ অনুবাদ, ঋগ্বেদ অনুবাদের জন্য তিনি বিখ্যাত হলেন ম্যাক্স মুলার। ঠিক আছে। আর মার্টিমার হুইটলার ছিলেন, তিনি হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো খনন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, হরপ্পা মহেঞ্জোদারো খনন কার্য, মনে রাখবে এখানে, হরপ্পা ও মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোর খনন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, এই মার্টিমার হুইটলার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 14 নম্বর দেখো, পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি এই গ্রন্থের লেখক কে ছিলেন? ঠিক আছে। তো পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থের লেখক কে ছিলেন? তিনি ছিলেন একজন অজ্ঞাতনামা গ্রিক নাবিক, তার নাম জানা যায়নি। ঠিক আছে। তো জনৈক অজ্ঞাতনামা গ্রিক নাবিক ছিলেন এই পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থের লেখক। ঠিক আছে। এখান থেকে এই গ্রন্থ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে লোহিত সাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী যে এলাকায় যে বাণিজ্য বন্দরগুলি ছিল সে সম্পর্কে জানা যায়। ঠিক আছে। আচ্ছা, মেগাস্থানিস যেটা প্রশ্ন হয় সেটা হচ্ছে মেগাস্থানিসের রচিত গ্রন্থ ইন্ডিকা। ঠিক আছে, মনে রাখবে এখানে মেগাস্থানিসের রচিত গ্রন্থ কি ছিল? ইন্ডিকা। টলমি রচিত গ্রন্থ কি? জিওগ্রাফি, জিওগ্রাফি। টলমি রচিত গ্রন্থ এখান থেকে মনে রাখবে জিওগ্রাফি। আর আরিয়ানের রচিত একটা গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে কি? সেটা হলো ইন্ডিকা, ইন্ডিকা ও অ্যানাবাসিস, অ্যানাবাসিস অফ, ইন্ডিকা ও অ্যানাবাসিস অফ আলেকজান্ডার। ঠিক আছে, ইন্ডিকা ও অ্যানাবাসিস অফ আলেকজান্ডার, এটা তার রচিত গ্রন্থ কি? আরিয়ান। ঠিক আছে, এখান থেকে আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে জানা যায়। ঠিক আছে, এই গ্রন্থ থেকে। চলো নেক্সট দেখো। 15 নম্বর দেখো, দক্ষিণ ভারতের ইতিহাস জানার জন্য প্রধান উপাদান কোনটি? ঠিক আছে। তো দক্ষিণ ভারতের ইতিহাস জানার জন্য প্রধান উপাদান কোনটি? তোমাদের থেকে কি হয়ে যাবে? সঙ্গম সাহিত্য। ঠিক আছে, এই সঙ্গম সাহিত্য থেকে আমরা দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি। ঠিক আছে। আর এটি কোন ভাষায় রচিত? এই সঙ্গম সাহিত্য রচিত তামিল ভাষায়, তামিল ভাষায় রচিত, তামিল ভাষায় রচিত ছিল এই সঙ্গম সাহিত্য। ঠিক আছে, এখান থেকে আমরা এই দক্ষিণ ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এই গ্রন্থ থেকে, সঙ্গম সাহিত্য থেকে। ঠিক আছে। আর পুরাণ থেকে একটা প্রশ্ন হয়, পুরাণের সংখ্যা, পুরাণের সংখ্যা ছিল কয়টি? 18টি।
এই পুরাণ থেকে আমরা কি এই পুরাণ থেকে আমরা যেমন শিশুনাগ, নন্দ, মৌর্য এই বিষয়গুলো সেখানকার সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এই পুরাণ থেকে। এই 18টি পুরাণ, ঠিক আছে, পুরাণের সংখ্যাটা চলে আসে পরীক্ষায় যে পুরাণের সংখ্যা কয়টি, তো পুরাণের সংখ্যা হচ্ছে 18টি, ঠিক আছে। আর ত্রিপিটক হচ্ছে কি, ত্রিপিটক হলো বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ, ঠিক আছে। এটি কোন ভাষায় লেখা হয়েছিল, এটা লেখা হয়েছিল পালি ভাষায়, ঠিক আছে। ত্রিপিটক পালি ভাষায় রচিত। আর বৌদ্ধ গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, ঠিক আছে। বৌদ্ধ গ্রন্থ হচ্ছে ত্রিপিটক, আর এটি পালি ভাষায় রচিত। এখান থেকে দুটো জিনিস মনে রাখবে। আর জাতক কি, জাতক হচ্ছে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সম্মিলিত গ্রন্থ, ঠিক আছে। বুদ্ধের পূর্বজন্ম সম্পর্কিত গ্রন্থ, পূর্বজন্ম সম্পর্কিত গ্রন্থ হচ্ছে জাতক, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 16 নম্বর দেখো, প্রাচীন ভারতের কোন মুদ্রায় রাজাদের প্রতিকৃতি ও নাম খোদাই করার রীতি শুরু হয়, ঠিক আছে। তো প্রাচীন ভারতের কোন মুদ্রায় রাজাদের প্রতিকৃতি ও নাম খোদাই করার রীতি শুরু হয়, তো আমাদের উত্তর কি হয়ে যাবে, ইন্দো গ্রিক মুদ্রায়, ঠিক আছে। ইন্দো গ্রিক মুদ্রায় রাজাদের নাম ও প্রতিকৃতি খোদাই করা থাকতো, ঠিক আছে। আর পাঞ্চকার যেটা মুদ্রা, এখানে বিভিন্ন রকম চিহ্ন খোদাই করা থাকতো, চিহ্ন পাওয়া যেত এখানে পাঞ্চকার মুদ্রা, ঠিক আছে। আর মগধের মুদ্রা যেটা থাকতো সেটা হচ্ছে পাহাড়, ঠিক আছে, পাহাড়, পশু পাখি, ঠিক আছে, এগুলোর ছবি থাকতো, ঠিক আছে। সূর্য, সূর্য, পাহাড়, ঠিক আছে, নদী, এগুলোর চিহ্ন থাকতো কোথায়, এই মগধের মুদ্রায়। আর কুষাণ মুদ্রা যেটা থাকতো, বিভিন্ন দেবদেবীর ছবি থাকতো, দেবদেবী, ঠিক আছে, দেবদেবীর ছবি থাকতো কোথায়, কুষাণ মুদ্রা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 17 নম্বর দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় এবং এটি কোন উপাদানে বর্ণিত, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন এটা। তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, ঠিক আছে। আর এটি কোন উপাদানে বর্ণিত, এটি এলাহাবাদ বস্তিতে বর্ণিত, ঠিক আছে। এখান থেকে তিনটা জিনিস মনে রাখবে, এলাহাবাদ বস্তির রচয়িতাকে হরিসেন, ঠিক আছে, হরিসেন ছিলেন এলাহাবাদ বস্তির রচয়িতা। আর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে কে আখ্যা দিয়েছিলেন, তিনি হলেন ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে, ভিনসেন্ট স্মিথ, ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছিলেন, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 18 নম্বর দেখো, গৌরবাহ কাব্যটি কার লেখা, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন এটা। তো গৌরবাহ কাব্যটি কার লেখা ছিল, গৌরবাহ কাব্যটি লেখা হচ্ছে বাক্পতিরাজের, ঠিক আছে। বাক্পতিরাজ লিখেছেন গৌরবাহ গ্রন্থটি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি জানা যায়, এখান থেকে কনৌজরাজ, কনৌজরাজ কর্ণরাজ যশোবর্মন যিনি ছিলেন, ঠিক আছে, যশোবর্মন, ঠিক আছে, কর্ণরাজ যশোবর্মনের গৌড় বা বাংলা জয়ের কাহিনী জানা যায়, গৌড় বা বাংলা, গৌড় বা বাংলা জয়ের কাহিনী জানা যায় এই গৌরবাহ গ্রন্থ থেকে, ঠিক আছে। এই গৌরবাহ গ্রন্থের রচয়িতাকে বাক্পতিরাজ। আর সন্ধ্যাকর নন্দী থেকে মনে রাখবে, সন্ধ্যাকর নন্দী একটা রচিত গ্রন্থ, সেটা হচ্ছে রামচরিত, রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। এখান থেকে কার কথা জানা যায়, রামপালের কথা জানা যায়, ঠিক আছে। আর এইখানে রামপালের কোন বিষয়ে ঘটনাটি বর্ণিত রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন যেটা আসে, কৈবর্ত বিদ্রোহ, ঠিক আছে, কৈবর্ত বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহের ইতিহাস জানা যায় এই সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ থেকে, ঠিক আছে। আর বিলান রচিত একটি গ্রন্থ রয়েছে, সেটা মনে রাখবে এখানে, সেটা হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে বিলহন, ঠিক আছে। এখান থেকে চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য, ষষ্ঠ বিক্রমাদিত্য, ষষ্ঠ বিক্রমাদিত্যের কথা জানা যায় এই বিক্রমাঙ্ক দেবচরিত থেকে। তার রচয়িতা কে ছিল, তার রচয়িতা ছিল হচ্ছে বিলহন, ঠিক আছে। আর পদ্মগুপ্ত থেকে মনে রাখবে, পদ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ, সেটা হলো নবসাহ সাংখ্যচরিত, নবসাহ সাংখ্যচরিত, নবসাহ সাংখ্যচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন, এই পদ্মগুপ্ত, ঠিক আছে। এখান থেকে মালব রাজ্যের ইতিহাস জানা যায়, মালব, 1 মিনিট, মালব রাজবংশ, আর মালব রাজবংশের ইতিহাস, ঠিক আছে। মালব রাজবংশের ইতিহাস জানা যায় এই নবসাহ সাংখ্যচরিত থেকে, যার রচয়িতাকে পদ্মগুপ্ত, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 19 নম্বর দেখো, ফরাসি ভাষায় উপনিষদ কে অনুবাদ করেছিলেন,
ঠিক আছে। তো ফরাসি ভাষায় উপনিষদকে অনুবাদ করেছিলেন কে? তিনি হলেন দারা শিকো। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে তিনি কতগুলি উপনিষদ অনুবাদ করেছিলেন? তিনি 52টি উপনিষদ অনুবাদ করেছিলেন। ঠিক আছে, 52টি উপনিষদ অনুবাদ করেছিলেন। ঠিক আছে। আর অলবিউনি কি করেছেন? অলবিউনি তিনি সংস্কৃত শিখে, ঠিক আছে, অলবিউনি থেকে মনে রাখবে, তিনি সংস্কৃত শিখে পুরাণ ও পতঞ্জলির যোগসূত্র আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। ঠিক আছে, এখান থেকে মনে রাখবে পুরাণ ও পতঞ্জলি, পুরাণ ও পতঞ্জলি কি আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। ঠিক আছে, আরবি ভাষায় অনুবাদ করেছিলেন কে? অলবিরুনি। ঠিক আছে। আর আকবরের সময় কি হয়েছিল? আকবরের সময় মহাভারত উম, পারসি ভাষায় অনুবাদ হয়েছিল। ঠিক আছে, মহাভারত পারসি ভাষায় অনুবাদ, পারসি ভাষায় অনুবাদ হয়েছিল। তার নাম কি ছিল? তার নাম দিয়েছিল, দেওয়া হয়েছিল রজম নামা। 1 মিনিট, রজম নামা। ঠিক আছে। তো মহাভারতের পার্সি ভাষার অনুবাদ হচ্ছে কি, নাম কি? রজম নামা। ঠিক আছে। আর রাজা রামমোহন রায় যিনি ছিলেন, তিনি উপনিষদের ইংরেজি ও বাংলা অনুবাদ করেছিলেন। ঠিক আছে, ইংরেজি ও বাংলা অনুবাদ, ইংরেজি ও বাংলা অনুবাদ করেছিলেন কে? এই রাজা রামমোহন রায়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 20 নম্বর দেখো, প্রাচীন ভারতে ইতিহাসের জনক কাকে বলা হয়? ঠিক আছে, প্রাচীন ভারতে ইতিহাসের জনক কাকে বলা হয়? তো আমাদের উত্তর হয়ে যাবে কি, প্রাচীন ভারতের ইতিহাসের জনক বলা হয় কলহনকে। ঠিক আছে, এখান থেকে তোমাদের কনফিউশন হতে পারে। ইতিহাসের জনক যদি শুধু বলে তাহলে হবে আমাদের কি, হেরোডোটাস। ঠিক আছে, তাকে বলা হয় কি, ফাদার অফ হিস্টোরি। ঠিক আছে, তাকে বলা হয় ফাদার অফ হিস্টোরি, ফাদার অফ হিস্ট্রি বলা হয় কি, হেরোডোটাসকে। ঠিক আছে, ইতিহাসের জনক বলা হয়। আর যদি বলে প্রাচীন ভারতের ইতিহাসের জনক, তখন আমাদের উত্তর হয়ে যাবে কি, কলহন। ঠিক আছে, কলহনকে বলা হয় প্রাচীন ভারতের ইতিহাসের জনক। ঠিক আছে। আর মেগাস্থানিসকে বলা হয় কি, মেগাস্থানিকে বলা হয় যে বিদেশি উপাদানের শ্রেষ্ঠ সংকলক। ঠিক আছে, বিদেশি উপাদানের শ্রেষ্ঠ সংকলক বলা হয় তাকে, শ্রেষ্ঠ সংকলক। বিদেশি উপাদানের শ্রেষ্ঠ সংকলক বলা হয় কাকে? মেগাস্থানিসকে। ফাদার অফ হিস্টোরি হেরোডোটাস। আর প্রাচীন ভারতীয় ইতিহাসের জনক তখন কলহন। ঠিক আছে। আর জেমস প্রিন্সেপ কী করেছিলেন? অশোকের শিলালিপির পাঠোদ্ধার, অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন, মনে রাখবে এইভাবে। ঠিক আছে, ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছে অশোকের ব্রাহ্মী লিপির, কত সালে? 1837 সালে। ঠিক আছে, চলো। আচ্ছা, আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ঠিক আছে, এখান থেকে আরও কিছু প্রশ্ন আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখে নেব। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।